নমস্কার বন্ধুরা, আজ আমি শোনাব জনপ্রিয় রহস্য কাহিনীকার নিহার রঞ্জন গুপ্তর লেখা সংকেত গল্পটি। কিরিটি টেবিলটার ওপর পায়ের ওপর পা তুলে রেখে মৃদু মৃদু নাচাচ্ছিল। খোলা জানলা পথে দিনান্তের শেষ সূর্যরশ্মি কৃষ্ণচূড়ার গাছটার পত্রবহুল শীর্ষে শীর্ষে শেষ পরশটুকু বুলিয়ে দিয়ে যাচ্ছে। দৃষ্টি সেই দিকেই প্রসারিত। সুব্রত সেদিনকার দৈনিক রাজপথটার পাতা উল্টাচ্ছিল। হঠাৎ এক সময় কিরিটির কণ্ঠস্বরে চোখ তুলে তাকালো। কিরিটি বলছিল, পাজল কাকে বলে জানিস সুব্রত? কাকে বলে? সুব্রত প্রশ্ন করল স্মিত হাস্যে। পাজল অর্থাৎ যা চিন্তাশক্তির ঘূর্ণিবার্তা রচনা করে। কিছুদিন হলো রাত্রে শৈলেশদের ওখানে আজকাল ব্রিজ খেলতে যাচ্ছি। শৈলেশ? ও, আপনাদের নতুন ব্যারিস্টার সাহেব? হ্যাঁ, আগামীকালের উদীয়মান ব্যারিস্টার শৈলেশ বোস, মিস্টার বাসু, বার অ্যালট। তোরা জানিস না, ব্রিজ খেলায় ও ভারী ওস্তাদ একজন। 15-20 দিন খেলে দেখলাম আমাদের বিপক্ষে প্রতি রাত্রেই প্রায় 4-5টা করে রাবার করেছে। অদ্ভুত ক্যালকুলেশন। মনে হয় এক পিঠ খেলবার পরই বাকি 3 হাতের তাস ও যেন প্রত্যেকটি জেনে নিচ্ছে। আজও রাত্রে শৈলেশের ওখানে ব্রিজ খেলবার নেমন্তন্ন আছে। কিছুদিন ধরে সুব্রত ব্রিজ খেলা শুরু করেছে। কিরিটি সে কথা জানে, বোধহয় ও সেই জন্যই কথাটা বলল। কিন্তু একটু আগের পাজল কথাটার সঙ্গে ওর কথার শেষাংশের সম্পর্কটা ঠিক যে কি তা সে বুঝে উঠতে পারল না। কিরিটিকে সে ভালো রকমই জানে। নিজে থেকে কিছু না বললে জিজ্ঞাসাবাদ করে কোনো কিছুই জানা যাবে না। বলবে তো নাই, বিরক্ত হবে। হঠাৎ এমন সময় আবার কিরিটি নিজে থেকেই বলে ওঠে, সেটাই হয়েছে আমার কয়েকদিন থেকে বর্তমান পাজল। আমি শৈলেশকে কলেজ থেকে জানি। অঙ্কে মাথা ছিল না বলেই আর্টস নিয়েছিল। তাছাড়া বুদ্ধির ব্যাপারে ও চিরদিনই একটু ভোতাই দেখেছি। হঠাৎ সেই শৈলেশ বিলেত ঘুরে কয়েকটা ডিনার দিয়ে বাপের পয়সায় ব্যারিস্টারি ছাপ নিয়ে এসে বুদ্ধিমান বনে গেল। বিলেত দেশটা কি তাহলে সত্যিই মাটির নয়? অঙ্কে মাথা ছিল না বলেই যে ব্রিজ খেলতে মাথা খেলবে না, তাই বা তোর কেমন যুক্তি কিরিটি? সুব্রত বলল। না, ভালো ব্রিজ খেলতে হলে কেবল প্র্যাকটিসই নয়, অঙ্কশাস্ত্র জানা দরকার। বুদ্ধি, বিবেচনা ও বিচার শক্তি না থাকলে ভালো ব্রিজ খেলা চলে না। শৈলেশের কোনোটাই নেই। অবশ্য যদি আমার নিজস্ব বিশ্লেষণ ঠিক হয়ে থাকে, অ্যান্ড দ্যাট ইজ দ্য পাজল। ধাঁধা। বলতে বলতে হঠাৎ কথার মোড় ঘুরিয়ে বলে, তুইও তো ব্রিজ খেলায় বর্তমানে শুনে অনেস্টলি হাত পাকাচ্ছিস। চল না, যাবি শৈলেশের ওখানে আজ রাতে খেলতে? তোকে পেয়ে নিশ্চয়ই ও খুশি হবে। বিশেষ কোনো কাজকর্ম নেই হাতে। সুব্রত তাই বলল, বেশ তো। গাড়ি চালাতে চালাতে একসময় কিরিটি বললে, একটা কথা শু, তোকে তখন বলা হয়নি। শৈলেশের ওখানে যে ব্রিজ খেলা হয় সেটা ঠিক কিন্তু নট এ গেম ফর দ্য গেমস শেক। মানে ঠিক নিরামিষ নয়, এবং 2-10 টাকার খেলাও নয়। এক একটা রাবার মানেই 500 টাকা। বলিস কি? তাহলে বল জুয়ো খেলা? স্টিয়ারিংয়ে হাত রেখে গাড়ি চালাতে চালাতে সামনের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে কিরিটি মৃদু স্বরে বলে, তা একরকম জুয়ো খেলাই বটে, যদিচ জুয়ো ব্যাপারটাই সম্পূর্ণ আপেক্ষিক। আপেক্ষিক? তা নয় তো কি? জীবনে বেঁচে থাকবার চেষ্টা মাত্রই তো জুয়ো খেলা। জুয়ো কে না খেলছে বল? কিরিটির আজকের কথাটা শুনে যেন বিস্ময় একেবারে থ হয়ে গেল সুব্রত।
কিরিটির মুখে কোনোদিন এমন কথা শুনবে স্বপ্নেরও অগোচর। কারণ ওর সঙ্গে প্রথম আলাপের সময় থেকেই একটা জিনিস বরাবর লক্ষ্য করেছে, চরিত্রের দিক দিয়ে কিরিটির একটা লৌহ কঠিন নীতি আছে, যা এক প্রকার দুর্ভেদ্য বললেও চলে। নীতির কোনো বিকার নেই বটে, তবে মানসিক একটা অসাধারণ সততা আছে, একটা চারিত্রিক নিষ্ঠা। বস্তুত যার জন্য ওকে চিরদিন সে মনে মনে শ্রদ্ধা করেছে, আন্তরিক ভালোবেসেছে, সেই কিরিটি। যখনকার কথা বলা হচ্ছে, বালিগঞ্জ অঞ্চলে অভিজাত সম্প্রদায়ের সুরম্য অট্টালিকার চাপে ওদিকটা তখন তেমন ঘিঞ্জি হয়ে ওঠেনি। ইতস্তত বিক্ষিপ্ত কয়েকখানা বাড়ি, আর বেশিরভাগই তখন পরজমি, ধানের ক্ষেত। লেক তখনও মানুষের কল্পনার বাইরে। শৈলেশের বাবা রাধামোহন বাবু কলকাতা শহরের একজন বিখ্যাত ব্যবহারজীবী ছিলেন। জীবনে তিনি প্রচুর অর্থ উপায় করেছিলেন। একমাত্র ছেলে শৈলেশ, ইচ্ছে ছিল ছেলেকে বিলেত থেকে ব্যারিস্টারি পাশ করিয়ে এনে হাইকোর্টে তার পসারটা জমিয়ে দিয়ে যাবেন। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর। ছেলেকে বিলেত পাঠিয়ে বালিগঞ্জের দিকে জমি কিনে বাড়ি তৈরি শুরু করলেন। দেখতে দেখতে 4 বছর কেটে গেল। শৈলেশ ব্যারিস্টারি পাশ করে কন্টিনেন্টে তখন ট্যুর করে বেড়াচ্ছে। এদিকে শৈলেশের বিলেত যাবার বছরখানেক পরেই শৈলেশের বাবা আকস্মিকভাবে একদিন হাইকোর্টের মধ্যেই পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হলেন। পুত্র স্নেহে অন্ধ পিতা দূর প্রবাসী পুত্রকে এই দুঃসংবাদ দিয়ে ব্যস্ত করতে চাইলেন না। শৈলেশের বয়স যখন মাত্র 12 বছর, তখনই তার মাতৃবিয়োগ হয়েছিল। রুগ্ন অসুস্থ শৈলেশের বাবা বাড়িতে অনেক দাসদাসী আছে বটে, কিন্তু সত্যিকারের আপনার জন কেউ ছিল না। দূর সম্পর্কীয় আত্মস্বজনের দল এসে শৈলেশের বাবার চারপাশে ভিড় করে দাঁড়ালো। ক্রমে নতুন বাড়ির নির্মাণ শেষ হল। আত্মীয়ের দল রুগ্ন শয্যাশায়ী শৈলেশের বাবাকে নিয়ে নতুন বাড়িতে উঠে এলো। দীর্ঘকাল শয্যাশায়ী থেকেও কোনো ত্রুটি কোথাও রাখেননি ভদ্রলোক। আগের মতোই সব চলতে থাকে। দীর্ঘ 4 বছর পরে শৈলেশ যেদিন বম্বেতে এসে জাহাজ থেকে নামল, সেই দিনই দীর্ঘ অদর্শনের তীব্র ক্ষুধা বুকে নিয়েই শৈলেশের বাবার শেষ নিঃশ্বাস বায়ুস্তরে মিলিয়ে গেল। তারপর লোকে দেখলে ও জানলে সদ্য বিলাত প্রত্যাগত নব্য ব্যারিস্টার মিস্টার শৈলেশ বাসু প্র্যাকটিস শুরু করেছেন হাইকোর্টে। এবং সেই সঙ্গে সঙ্গেই অন্দর থেকে ক্রমে 1-2 করে আত্মীয়ের দল অগস্ত্য যাত্রা করতে লাগলো নিঃশব্দে। অকৃপণভাবে খরচ করে অতি আধুনিক কেতায় তৈরি হয়েছিল জাহ্নবী ভবন। বাড়ির জাঁকজমক, শৈলেশের চালচলন দেখে বহু লোকেরই ঈর্ষার উদ্রেক যে হয়, একথা সকলেই জানে। যার ফলে 5 মুখে প্রকাশ্যেই শৈলেশের ধন দৌলতের কথা আলোচিত হতো। ভাগী উকিল ছিল শৈলেশের বাবা, বহু টাকা রেখে গেছে অগুন্তি। তা না হলে এখনো এমন চালচলন বজায় রাখে কি করে? ব্যারিস্টারি করে একটি কপর্দক আজ বছর 2 শৈলেশ যে রোজগার করেনি, তা বাড়ির সকলেই তো জানতেন। শৈলেশ কিন্তু বেপরোয়া। বিলেত থেকে শৈলেশ আর কিছু শিখে আসুক আর নাই আসুক, ব্রিজ খেলায় সে যে একজন মস্ত বড় ওস্তাদ হয়ে এসেছে, এ কথাটা কিন্তু অল্প দিনের মধ্যেই হঠাৎ কেমন রাষ্ট্র হয়ে গেল বিশিষ্ট একটি মহলে। নিত্য নিয়মিত শৈলেশের বাড়িতে রাতের পর রাত ব্রিজের আসর বসতে লাগলো মহাসমারোহ, এবং সে আসরে অনেকে হানা দিতে শুরু করল। এবং সে আসরে যারা যাতায়াত করত, সমাজের তারা বিশিষ্ট ধনী সম্প্রদায়। শৈলেশ লোকটা দেখতে অত্যন্ত সুপুরুষ। কথায় বার্তায়, চাল চলনে
বিশেষ কেতাদুরস্ত। আচার ব্যবহারে আমির বললেও চলে, আলাপ জমাতেও সে অদ্বিতীয়। শীঘ্রই সে বিশেষ একটি আধুনিক সমাজে একটি বিশেষ স্থান করে নিল। ব্রিজ খেলার আসরটি কিন্তু আসলে ছিল প্রকাশ্যেই পুরোপুরি একটা জুয়ো খেলার আসর, এবং যারা আসতো আসরে সকলেই তা জেনেই আসত। শয় শয় হাজারে হাজারে টাকা প্রতি রাত্রে ভোজবাজির মতো যেন ডানা মেলে উড়ে চলেছে এক পকেট হতে অন্য পকেটে। কথাটা একান ওকান হতে হতে অকস্মাৎ কিরিটের কানেও কোনো একটি জুয়ার আড্ডায় প্রায় ঋতু সর্বস্ব এক বন্ধুর দ্বারা এলো, এবং সেই বন্ধুর প্ররোচনাতেই হঠাৎ একদিন সে গিয়ে ব্যাপারটা দেখবার জন্য স্বেচ্ছায় আড্ডায় হাজির হলো। সোল্লাসে শৈলেশ কিরিটিকে আহ্বান জানালো ব্রিজের আসরে। 2-4 দিন আসরে নিয়মিত হাজিরা দিয়েই একটা জিনিস কিরিটি আবিষ্কার করলো, খেলাটা প্রায় প্রতি রাত্রেই একদিকেই গতি নেয়। যে পক্ষেই শৈলেশ থাকে অনিবার্যভাবে সেই পক্ষেরই জিত। সংক্ষেপে কিরিটি গাড়ির মধ্যে ব্রিজের আসরের ইতিহাসটা সুব্রতকে শুনিয়ে বললে, বাকি ঘটনা তুই এবারে চোখ মেলে নিজে দেখবি ও মনে মনে পর্যবেক্ষণ করবি। এই যে আমরা এসে গিয়েছি। বলতে বলতে একটা গেটওয়ালা বাড়ির মধ্যে তারা এসে প্রবেশ করল। সামনেই প্রকাণ্ড ঘোরানো পোর্টিকো, একপাশে টেনিস লন। পোর্টিকোর নিচে তখনও 7-8খানা নানা আকারে নামি দামি গাড়ি দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে কিরিটিকে অনুসরণ করলো সুব্রত। প্রশস্ত হলঘর, একধারে দোতলায় উঠবার সিঁড়ি। সমস্ত বাড়িটা যেন একেবারে কবরখানার মতোই স্তব্ধ। প্রশস্ত হলঘরখানি কাউচ, সোফা ও সেটিতে সুসজ্জিত, মেঝেতে পুরো কার্পেট বেছানো। সিলিং থেকে ঝুলন্ত একটিমাত্র ডিম্বাকৃতি বাতি হতে যে আলো বিচ্ছুরিত হচ্ছিল, অত বড় হলঘরটি আলোকিত করতে মোটেই সেটা পর্যাপ্ত নয়। সমগ্র ঘরখানি জুড়ে আলো ছায়ার যেন একটা লুকোচুরি চলেছে। নিঃশব্দে তারা সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলো। স্বপ্নালোকিত একটি দীর্ঘ টানা বারান্দা। বারান্দার একবারে শেষ প্রান্তে পৌঁছাতেই বহু লোকের মিলিত কণ্ঠের অস্পষ্ট একটা মৃদু গুঞ্জনধ্বনি কানে এসে প্রবেশ করল। সামনে একটি ঘরের দরজায় ঝুলন্ত পর্দার অন্তরাল থেকে মৃদু চাপা আলোর একটা ইশারা বাইরের টানা বারান্দায় এসে যেন অনধিকার প্রবেশ করেছে। প্রথমে কিরিটি ও পশ্চাতে সুব্রত পর্দা সরিয়ে নির্দিষ্ট কক্ষ মধ্যে গিয়ে প্রবেশ করল। গুড ইভিনিং এভরিবডি। কিরিটির মৃদু সংযত কণ্ঠস্বরে মুহূর্তে ঘরের মধ্যে উপস্থিত সকলেরই দৃষ্টি তাদের উপর এসে পড়ল। পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু সুব্রত রায়, মিলেনিয়া। পরিচয়ের পালা সাঙ্গ হলো একে একে, এবং পরিচয় বোঝা গেল এখানে যারা উপস্থিত সকলেই অর্থসম্পন্ন ও উচ্চ স্তরের বাসিন্দা। প্রথমায় পরিচয় হলো রামগড়ের কুমার বাহাদুর হরিরামের সঙ্গে। বছর 5 হলো বাপের মৃত্যুর পর তিনিই এখন স্টেটের সর্বেসর্বা। দ্বিতীয় নিমতের জমিদার সুখেন্দু রানা। তৃতীয় বিখ্যাত জুয়েলার গুর্জনওয়ালা শেখ। চতুর্থ মিরপুর স্টেটের সেক্রেটারি ও সর্বময় কর্তা ধনপতি ঘোষাল। এরা ছাড়া বাকি সব কেউ বিখ্যাত অ্যাডভোকেটের পুত্র, কেউ বিজনেসম্যান, কেউ ব্রোকার ইত্যাদি। সকলেরই হাতে কফির পাত্র। ঘরের এক পাশে একটা টেবিলে বুফে সাজানো, নানা প্রকারের দেশি বিলেতি খানা সুসজ্জিত। কেউ কেউ খাচ্ছেনও কফি পানের সঙ্গে সঙ্গে। আলাপ আরো কিছুক্ষণ চলল। তারপর সকলে উঠল এবারে ব্রিজ খেলার ঘরে। এটা একটা অ্যান্টি রুম বললেও চলে, নতি প্রশস্ত। ঘরের মাঝখানে একটা সুদৃশ্য চকচকে চৌকো টেবিল,
টেবিলের ওপরে সবুজ বনাত, তার উপরে পাতা একটা পুরু গ্লাস। টেবিলের চারপাশে 8খানা সবুজ রঙের চামড়ার গদি মোড়া উজ্জ্বল পালিশ করা চেয়ার। মাথার উপরে সিলিং থেকে ডিম্বাকৃতির সবুজ শেডে ঢাকা একটি অত্যন্ত শক্তিশালী বৈদ্যুতিক আলো ঝুলছে। আলোর ডুমটি এমনইভাবে লাগানো যাতে করে কেবলমাত্র টেবিলের ওপরেই আলো পড়েছে, বাকি ঘরটাতে একটা আবছা আলো আধারি। সমস্ত ঘরখানা জুড়ে যেন একটা অদ্ভুত স্তব্ধতা। প্রথমেই আজকের খেলার পার্টনার বাছাই করা নিয়ে একটু বাগবিতণ্ডা হলো, তারপর সেটা সমাধান হয়ে গেল। কিরিটি ও রামগড়ের কুমার বাহাদুর এক পক্ষে, অন্য পক্ষে নিমতের জমিদার ও শৈলেশ, বাকি সব দর্শক। খেলা শুরু। কতক্ষণ খেলা হয়েছে খেয়াল নেই। টেবিলের ঠিক মধ্যস্থলে দুটি সুদৃশ্য রৌপ্য নির্মিত প্লেট ইতিমধ্যে একসময় রাখা হয়েছিল, তার একটা শূন্য, অন্যটায় নোটের স্তূপ জমা হয়ে উঠেছে। সুব্রত গভীর মনোযোগের সঙ্গে খেলার গতি পর্যবেক্ষণ করছিল। সত্যি, কিরিটির কথাই ঠিক, জিত হচ্ছে বারবার শৈলেশের দলেরই, এবং আরো আশ্চর্য, প্রতি দানেই শৈলেশের পক্ষের হাতের তাসই যেন ভালো পড়েছে। কেমন করে এটা সম্ভব? অথচ তাস তো প্রতিবারে সাফলিং চলেছে বেশ ভালো করে। তবে এ কি রহস্য? সে রাত্রের মতো খেলা যখন প্রায় শেষ হয়ে এসেছে, কিরিটির মুখ দেখে মনে হলো সে বিশেষ কোনো কারণে যেন হঠাৎ উৎফুল্ল হয়ে উঠেছে। সমস্ত মুখে একটা চাপা আনন্দের জ্যোতি। কিরিটির ওই ধরনের আনন্দোচ্ছ্বাসের সঙ্গে সুব্রত পরিচিত। কোনো কঠিন সূত্রের মীমাংসায় সে পৌঁছেছে। যা হোক, একটু পরে সে রাত্রের মতো খেলা সাঙ্গ হলো। আজ কিরিটির ও তার পার্টনারের হার প্রায় 1500 টাকা করে হবে, কিন্তু মনে হলো কিরিটির তাতে তিলমাত্র দুঃখবোধ যেন নেই। রাত্রি প্রায় 1:30। আজ আর তোর বাসায় ফিরে কাজ নেই সুব্রত, চল রাতটা আমার ওখানেই থাকবি। গাড়ি চালাতে চালাতে কিরিটি সুব্রতকে বলল। কোনো কিছু সে তার সঙ্গে আলোচনা করতে চায়, তার প্রস্তাবে সম্মত হলো সুব্রত। সমগ্র শরীরের স্নায়ুতে স্নায়ুতে একটা ক্লিষ্ট অবসাদ বোধ করছিল সুব্রত। বোধহয় অনেকক্ষণ জেগে আছে, তাই এই অবসন্নতা। একটা লম্বা ঘুম দিতে পারলে বোধহয় শরীরের এই অবসন্নতা যেত। নির্দিষ্ট শয্যায় এসে শুতেই সুব্রত দু চোখের পাতা অসহ্য ঘুমে যেন জড়িয়ে এলো। শেষবারের মতো একবার সে চোখ মেলে দেখল কিরিটি নিঃশব্দে দুটি হাত পেছনের দিকে আবদ্ধ করে ঘরের মধ্যে পায়চারি করছে। কতক্ষণ ঘুমিয়েছিল মনে নেই। সুব্রতর যখন ঘুম ভাঙল, রাত্রি তখনও কিছুটা অবশিষ্ট আছে। খোলা জানালা পথে চোখ পড়ল। রাত্রি শেষে ধূসর আবছা আকাশের এক টুকরো। ঘরের মধ্যে তখনও আলো জ্বলছে, এবং ঠিক আলোর সামনে টেবিলের ওপরে কি একটা বস্তু যেন কিরিটি ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে গভীর মনোযোগের সঙ্গে পরীক্ষা করছে। ব্যাপার কি কিরিটি, ঘুমোতে যাসনি তুই? কিরে, ঘুম হলো? সামান্য একটু সলিউবল বারবিটন খেয়ে ঘুমিয়ে পড়লি? সলিউবল বারবিটন? হ্যাঁ, এক প্রকার ঘুমের ওষুধ। ফার্মাকোলজিতে বলে এ হোয়াইট ক্রিস্টালাইন পাউডার, অডরলেস, টেস্ট বিটার, সলিউবল ইন ওয়াটার। বাকিটা বুঝতে কষ্ট আর হবে না নিশ্চয়ই। চকিতে সুব্রতর সংক্ষুব্ধ চিন্তাজালের উপরে যেন একটা আলোর ঝাপটা এসে পড়ল। পরপর অনেক কথাই মনের মধ্যে খেলে গেল। বলে কি? তবে কি তুই বলতে চাস? কিরিটি সুব্রতর বক্তব্যকে শেষ না করতে দিয়েই বলে ওঠে, এক্স্যাক্টলি সো। সুব্রত মাথার মধ্যে সমস্ত যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে।
সবকিছুই কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। শয্যা সেরে কিরিটির পাশে এসে দাঁড়ালো সে। কিরিটি ততক্ষণে আবার তার হাতের বস্তুটি নিয়ে মনোযোগী হয়ে পড়েছে। কিরিটি ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে পরীক্ষা করছে একটা তাস। কি দেখছিস অমন করে তাসটার মধ্যে রে? মুখ না তুলে মৃদু হেসে কিরিটি জবাব দেয়, গোলাম টেক্কা রাজা ও বিবি, দেখিতে জানিলে শুধু নহে ছবি। 1 2 3 4 পাঞ্জা ছক্কা, 8 9 10, দিলে 1 বাদ পক্কা। বুঝলাম। তারপর? চৌর্যবৃত্তিতে যে হাত আমার সাফায় বেশ, এই তাসটাই তার প্রমাণ সুব্রত। বলতে বলতে তাসটা দেখিয়ে মৃদু হেসে ও বললে, এই তাসটা গত রাত্রে খেলার টেবিল থেকে চুরি করে এনেছি। হঠাৎ? কারণ এই তাসটি ভালো করে পরীক্ষা করলেই সকল রহস্য পরিষ্কার হয়ে যাবে, মূল সংকেতটি চোখে পড়বে। তাসটা কিরিটির হাত থেকে নিয়ে অনেকক্ষণ ধরে উল্টে পাল্টে দেখল সুব্রত, কিন্তু কিছুই রহস্যজনক তাসটার মধ্যে তার চোখে পড়ল না। পেলি না কিছু? না। এনে ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে আরেকবার দেখ। আবার দেখল সুব্রত, কিরিটির নির্দেশ মতো ম্যাগনিফাইং গ্লাসটার সাহায্যে। তবু কিন্তু তাসটার মধ্যে তেমন বিশেষ কিছুই দর্শনীয় খুঁজে পেল না। বলল, ওই কিছুই তো দেখতে পাচ্ছি না। কিরিটি এবারে একটা কাগজের উপরে নকশা এঁকে বলল, ভালো করে চেয়ে দেখ, তাসের পেছনে যে স্টারগুলো আছে তাদের ঠিক ওপরে ও নিচে দুটি তারা বা স্টারের মধ্যেখানে এক সাংকেতিক অক্ষরটি আছে। আজ তাস খেলবার সময় লক্ষ্য করে দেখিস, প্রত্যেকটি তাসেই ওই রকম বিভিন্ন সাংকেতিক অক্ষর বসানো আছে। দুপুরের দিকে কিরিটি ঘন্টা কয়েকের জন্য বাইরে ঘুরে এল। ওই দিন রাত্রেও আবার তাসের আড্ডায় গিয়ে নিয়মিত বসা হলো। রাত্রে ব্রিজের আসর যখন ভাঙল, সময় তখন প্রায় 12:30। কিরিটি গাড়ি চালাচ্ছে, সুব্রত পাশে বসে। কিছু দূর এসে কিরিটি হঠাৎ রাস্তার পাশে গাড়িটা ব্রেক করে একটা সিগার নিয়ে তাতে অগ্নিসংযোগ করল। 5 10 15 মিনিট করে প্রায় 45 মিনিট অপেক্ষা করবার পর পরপর 3খানা গাড়ি তাদের আশেপাশে এসে নিঃশব্দে দাঁড়ালো। একখানা গাড়িতে রামগড়ের কুমার বাহাদুর হরিরাম, দ্বিতীয়তে নিমতের জমিদার সুখেন্দু রানা, তৃতীয় গাড়িতে অ্যাডভোকেট সলিল বসু। কিরিটি গাড়ি থেকে নেমে ওদের বললে, গাড়ি আপনাদের এখানেই ড্রাইভারের জিম্মায় থাকবে, আমার গাড়িতে আপনারা সকলে আসুন। কিরিটির আহ্বানে সকলে এসে ওর গাড়িতে উঠে বসল। কিরিটি গাড়িতে স্টার্ট দিল। গাড়ি ঘুরে চলেছে শৈলেশের বাড়ির দিকে। গেট বন্ধ হয়ে গেছিল। দারোয়ানকে ডাকিয়ে গেট খোলানো হলো। কলিং বেল টিপতেই ভৃত্য একটু পরে এসে দরজা খুলে দিল। কিরিটি প্রশ্ন করলে, সাহেব কি ঘুমিয়েছেন? আগে এইমাত্র তিনি শুতে গেলেন বোধহয়। সাহেবকে বলো গিয়ে কুমার বাহাদুর তার সঙ্গে একবার দেখা করতে চান, খুব জরুরি। ভৃত্য সকলকে পার্লারে বসিয়ে ওপরে চলে গেল। মিনিট 10 মধ্যেই শৈলেশ নিচে নেমে এলো। পরিধানে স্লিপিং গাউন, মুখে পাইপ। সকলকে এত রাত্রে এভাবে আবার ফিরে আসতে দেখে সে যে বিস্মিতই হয়েছে ওর চোখ মুখ দেখেই তা বোঝা গেল। কি ব্যাপার কি? জবাব দিল কিরিটি। শৈলেশ, কুমার বাহাদুরের হয়ে তোমার কাছে আমি 50,000 টাকার দাবি জানাচ্ছি। 50,000 টাকার দাবি? বিস্ময় ও যেন একেবারে হাঁ হয়ে গিয়েছে। হ্যাঁ, তুমি ব্রিজ খেলবার ছল করে অন্যায়ভাবে ওর কাছ হতে আজ পর্যন্ত 50,000 টাকা ঠকিয়ে নিয়েছ। শৈলেশ এতক্ষণে বোধহয় ব্যাপারটা বুঝতে পারল। বললে, অন্যায় নয়, বলতে পারো জুয়ো খেলায় উনি হেরেছেন, আমি জিতেছি। জুয়ো খেলায় হার জিত আছে। উনি কচি খোকাটি নন, আগাগোড়াই উনি জানতেন যে জুয়ো খেলছেন। আজ যদি উনি জিততেন, আমাকে কি টাকাটা ফিরিয়ে দিতেন?
না আমি চাইতাম? শাট আপ ইউ চিট! এবারে কুমার বাহাদুর গর্জন করে ওঠে। ওর নাম জুয়ো খেলা, শয়তান! ল্যাঙ্গুয়েজ প্লিজ কুমার বাহাদুর। এটা একজন ভদ্রলোকের বাড়ি এবং সময়টাও রাত্রি। ভদ্র আচরণ না করলে আমি বাধ্য হব তার ব্যবস্থা করতে। নির্ভীক কঠিন স্বরে শৈলেশ জবাব দেয়। শোনো শৈলেশ, তোমার এখানে ব্রিজ খেলাটা সত্যিকারের জুয়ো খেলা যদি হতো কিছু বলবার ছিল না, কিন্তু তুমি বেশ ভালো করেই জানো কিরকম চালাকি করে তুমি ব্রিজ খেলো। চালাকি কিরকম? তোমার প্রত্যেকখানা তাসের পেছনে সাংকেতিক অক্ষর বসানো, যার সাহায্যে তুমি প্রত্যেকের হাতের তাস না দেখেও জানতে পারতে। সাংকেতিক অক্ষর বসানো? হ্যাঁ, কিরিটির কণ্ঠস্বর বজ্র কঠিন। কি পাগলের মতো আবোল তাবোল বকছো রায়? বেশ, চলো তোমার খেলার তাসগুলো ড্রয়ার থেকে বের করবে। চলো তোমার চোখের ওপরেই দেখিয়ে দেব কি বলতে চাই আমি। বেশ চলো। সকলে এসে খেলার ঘরে প্রবেশ করল। ড্রয়ার থেকে তাস বের করা হলো, কিন্তু আশ্চর্য, কোনো তাসেই তন্ন তন্ন করে খুঁজেও গত রাতে দেখা সাংকেতিক চিহ্ন কিছুই খুঁজে পাওয়া গেল না। সকলেই হতভম্ব। কিরিটি নিজে আরেকবার তাসগুলো দেখে হঠাৎ করে দাঁড়িয়ে সোজা দৃষ্টিতে তাকালো শৈলেশের দিকে। শৈলেশ, আমি কিরিটি রায়। আমার চোখে ধুলো দেওয়া তোমার সাধ্যাতে। যে তাস দিয়ে প্রত্যাহ খেলা হয় এ সে তাস নয়, কারণ আজ যে তাস নিয়ে খেলা হয়েছে তার প্রত্যেকটিতেই প্রায় আমি নখের আঁচড় বসিয়ে দাগ কেটে দিয়েছি। বের করো সেই তাস, বের করো, কোথায় রেখেছো সেই তাস। মুহূর্তে দপ্পরে ঠিক এমনই করে ঘরের বাতি গেল নিভে। নিশ্ছিদ্র অন্ধকারে ঘরটা যেন বিলুপ্ত হয়ে গেল চোখের পলক ফেলতে না ফেলতে। কিরিটির নির্দেশ মতো সুব্রতও সতর্ক হয়েছিল। কিরিটির পকেটে টর্চ বাতি ছিল। কিরিটি বোতাম টিপে টর্চ বাতিটা জ্বালালো। সকলেই হতভম্ব, চকিত। কিন্তু টর্চের আলোয় ঘরের মধ্যে কোথাও শৈলেশের টিকিটেরও দর্শন পাওয়া গেল না। হাওয়ার মতোই যেন সে উবে গেছে ঘরের মধ্যে থেকে। সুইচ টিপে আবার ঘরের বাতি জ্বালানো হলো। না, সত্যি শৈলেশ ঘরের মধ্যে নেই। কিরিটির চোখে মুখে কিন্তু এতটুকু উদ্বেগের চিহ্ন পর্যন্ত নেই। একান্ত নির্বিকার ভাবে সে টেবিলের ড্রয়ারগুলো পরীক্ষা করতে লাগলো। 3টে ড্রয়ারের একটাই চাবি দেওয়া। পকেট থেকে এক গোছা চাবি বের করে তার মধ্যে থেকে একটা চাবি বেছে লাগাতেই চাবি ঘুরে গেল এবং ড্রয়ার খুলতেই তার মধ্যে অভিপ্সিত তাস জোড়া পাওয়া গেল। আলোর সামনে কিরিটি তাসগুলো সকলের চোখের ওপর মেলে বললে, এই দেখুন, প্রত্যেকটি তাসেরই পিছনে ওপর নিচে সাংকেতিক অক্ষর বসানো, এবং সেই সংকেতের সাহায্যেই সে সকলের ওপর খেলায় টেক্কা দিয়ে দান জিতে নিত। কিন্তু আর নয়। কাল সকালে আপনারা সকলে আমার ওখানে আসবেন, সব আমি এক্সপ্লেন করে দেব। শৈলেশ এই ঘরের মধ্যে কোনো গুপ্ত দ্বারপথে নিশ্চয়ই আত্মগোপন করেছে। এখন সেই গুপ্ত দ্বারপথ খুঁজে তাকে অনুসরণ করা বৃথা, কারণ সে নিশ্চয়ই এতক্ষণ আমাদের নাগালের বাইরে। রাতও অনেক হয়েছে। কুমার বাহাদুর, কাল সকালে আমার ওখানে আসতে কিন্তু ভুলবেন না। আই উইল ডিসাইড ইউর কেস, ডোন্ট ওয়ারি। সে রাত্রি কিরিটির ওখানে ফিরে এসে বাইরে থেকেই নজরে পড়ল কিরিটির বাইরের ঘরে আলো জ্বলছে। ব্যাপার কি, এত রাত্রে তোর কাছে আবার কে এলো? সুব্রত বলল। কিরিটি ঘরের দিকে অগ্রসর হতে হতে বললে, অনুমান যদি আমার মিথ্যে না হয় তাহলে শৈলেশই আমাদের জন্য অপেক্ষা করছে। শৈলেশ? হ্যাঁ, সত্যি। বাইরের ঘরে ঢুকে দেখা গেল মুহ্যমানের মতো শৈলেশই 2 হাতের মধ্যে মাথা গুজে বসে আছে একটা সোফার ওপরে। তাদের পদশব্দে ও মুখ তুলে তাকালো। সমস্ত মুখখানায় যেন একটা
সর্বহারার রিক্ততা, রক্তশূন্য ফ্যাকাশে। হঠাৎ কিরিটিকে সামনে দেখে শৈলেশ উঠে এসে আবেগের সঙ্গে কিরিটির হাত দুটো চেপে ধরে বললে, আমাকে বাঁচাও ভাই, এমনই করে আমাকে সাক্ষাৎ অনিবার্য ধ্বংসের মধ্যে ঠেলে দিও না। বসো বসো শৈলেশ, সব কথা তোমার শুনবো। দাঁড়াও, আগে কফি আনতে বলি। কিরিটি জংলিকে ডেকে 3 কাপ কফির আদেশ দিল। কিরিটি ঘরে ফিরে আসতেই শৈলেশ কি যেন বলতে উদ্যত হতেই কিরিটি মৃদু হেসে বলল, ফার্স্ট অফ অল গেট ইউর নার্ভ স্ট্রং মাই ফ্রেন্ড, তারপর শুনবো তোমার কাহিনী। একটু পরে জংলি ট্রেতে করে ধুমায়িত 3 কাপ কফি নিয়ে এলো। শৈলেশ তার কাহিনী শুরু করলো। তোমরা কেউ জানো না, যখন আমি বিলাত থেকে ব্যারিস্টার হয়ে ফিরে এলাম, কিরিটি মৃদু স্বরে বললে, আমি জানি সেসব কথা শৈলেশ। এসে দেখলে তোমার বাবা তোমার জন্য একমাত্র কলকাতার বাড়িটা ছাড়া কিছুই রেখে যেতে পারেননি, এবং শেষের 1টা বছর কেবল ঋণ করেই তোমার বিদেশের খরচপত্র চালাচ্ছিলেন। আশ্চর্য, কেমন করে জানলে? তোমার বাবার অসুস্থতার সুযোগ নিয়ে তোমার আত্মীয় স্বজনরা তোমার বাবার চারপাশে এসে স্থায়ী আসন গেড়ে ওকে সুস্থে শুরু করে দেন। হ্যাঁ, এবং সে সময় কোনো এক ধনী মহাজনের কাছ থেকে অত্যন্ত উঁচু হারে সুদ দিয়ে বহু টাকা বাবা কর্য করতে বাধ্য হন। বাইরে এমন সময় জুতোর শব্দ পাওয়া গেল। কিরিটি সঙ্গে সঙ্গে আহ্বান জানালো, আসুন মিস্টার চৌধুরী। ঘরে এসে প্রবেশ করলেন ক্যালকাটা সিআইডি পুলিশের ডেপুটি সুপার মিস্টার আর চৌধুরী। ব্যাপার কি কিরিটি বাবু, এত রাত্রে জরুরি তলব কেন? চৌধুরী একটা সোফার ওপর বসতে বসতে প্রশ্ন করলেন। এদিকে শৈলেশের সমগ্র মুখখানা যেন ছাইয়ের মতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। ইনি আমাদের বন্ধু ব্যারিস্টার বাসু, মিস্টার চৌধুরী। সহসা একটা আর্ত অর্ধস্ফুট চিৎকার করে শৈলেশ জ্ঞান হারিয়ে সোফার ওপরে এলিয়ে পড়ল। কিরিটি তড়িৎপদে উঠে শৈলেশের কাছে গিয়ে বলল, সুব্রত, শৈলেশ সেন্সলেস হয়ে গেছে দেখছি, চট করে 1 গ্লাস জল নিয়ে আয়। সুব্রত জল আনতে ছুটে গেল। পরের দিন সকাল, কিরিটির বাইরের ঘরে সকলে বসে। ইতিমধ্যে শৈলেশ অনেকটা সুস্থ হয়ে উঠেছে। কিরিটি বলছিল, ভাগ্যের বিড়ম্বনা, শৈলেশকে আমি খুব ভালো করেই চিনতাম। মগজে বুদ্ধি বস্তুটা যে ওর কোনোদিনই তেমন খুব ধারালো নয়, এ আমার ভালো করেই জানা ছিল। ব্রিজ খেলার আসরে প্রথমেই যখন জানতে পারলাম নির্দোষ আমোদের মধ্য দিয়ে বিশেষভাবে জুয়ো খেলা চলেছে পাকাপোক্তভাবে, তখন থেকেই ধরার চেষ্টা করছিলাম রহস্যটা কোথায়। 2-3টে দিন আমার খেলা দেখতেই চলে গেল, কারণ নতুন খেলোয়াড়কে প্রথম থেকেই বেশ ভালো করে একটু যাচাই না করা পর্যন্ত দলে পাত্তা দিত না ওরা। তাই দলের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করতেই 2-3 দিন আমার চলে গেল। তারপর দেখলাম ও বুঝলাম খেলাটা প্রায় প্রতি রাত্রে একপক্ষীয় হয়, অর্থাৎ শৈলেশ যে দলে বসে সেই দলেরই বেশিরভাগ দিন হয় জিত, এবং এই জিত মানে প্রচুর অর্থাগম। কিন্তু যে বা যারাই খেলতে আসুক, কেবল জুয়ার নেশাতে রাতের পর রাত ওখানে হাজিরা দিতে পারে না। নিশ্চয়ই ওই খেলার নেশা ছাড়াও আরও কোনো বড় রকমের আকর্ষণ আছে, যার টানে প্রত্যহ সকলে এসে নিয়মিত ওখানে হাজিরা দেয়। দেখলাম প্রত্যহ খেলা শুরু হবার আগে নিয়মিতভাবে কফি পান ও বুফে ডিনার চলে। মনে হলো নিশ্চয়ই প্রাত্যহিক ওই আহার ও পান পর্বের মধ্যে কোনো আকর্ষণের বস্তু আছে। খাওয়ার মধ্যে থাকতে পারে না, কারণ প্রত্যহই খাবারের মেনু অদল বদল হয়। দ্বিতীয়ত লক্ষ্য করলাম কফি পানটা সকলেই বেশ আগ্রহের সঙ্গেই করে, এবং কেউ কেউ 2-3 বার পর্যন্ত কফি খায়। কফির 2টো পাত্র থাকতো, একটাতে থাকতো কফির মধ্যে ঘুমের ওষুধ মেশানো, দ্বিতীয় পাত্রের কফির সঙ্গে মেশানো থাকতো বিটার ও জিন, এবং কফি পরিবেশন করত শৈলেশের প্রিয় ভৃত্য
নাতকু। ঘুমের ওষুধটা হচ্ছে সলিউবল বারবিটল। দুপাত্রের মিশ্রিত কফি খেতে খেতে ক্রমে নেশায় পরিণত হতো কফি খাওয়াটা, এবং ওই কফির নেশাই ছিল প্রত্যেকের আসল আকর্ষণ, এইখানে নিয়মিত মিলিত হওয়া। নেশায় বুঁদ হয়ে বসত ব্রিজের আসন। নেশাগ্রস্ত চোখকে ফাঁকি দেওয়া খুব সহজ। শৈলেশ তখন সেই নেশাগ্রস্ত লোকগুলোকে হাতের মুঠোর মধ্যে এনে তাসের গায়ে লাল কালো অক্ষরে লিখিত উপর ও নিচের সাংকেতিক সংখ্যাগুলো দ্বারা অপরপক্ষের তাস জেনে নিয়ে খেলতে শুরু করত। তার সবই জানা থাকলে তাসের খেলায় জেতা বিশেষ কোনো কঠিন ব্যাপার নয়। সাংকেতিক অক্ষরগুলো হচ্ছে টেক্কায় 1, কিংয়ে কে, কুইনে কিউ, জ্যাকে জে, তারপর যথাক্রমে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10-এর 0 এই পর্যন্ত ছিল শৈলেশের ডিউটি। এবারে এ ব্যাপারে যে আসল ব্রেন তার কথায় আসবে। শৈলেশ, পোর শৈলেশ, ওয়াজ অ্যান ইনস্ট্রুমেন্ট অনলি, এবং লাভের 1/3 অংশীদার ছিল মাত্র। এতক্ষণ কিরিটির কথা গভীর মনোযোগের সঙ্গে শুনছিল সুব্রত। এবার চমকে তাকালো তার মুখের দিকে। কিরিটি বলতে লাগলো, তাই এবারে আসল গল্পের মধ্যে আমরা আসছি। আগেই বলেছি শৈলেশের বুদ্ধিবস্তুটা তেমন প্রখর ছিল না, এবং তার সেই মোটা বুদ্ধির সুযোগ নিয়ে যিনি কর্মক্ষেত্রে এগিয়ে এলেন তিনি শৈলেশের সামনে লোভের জাল বিছিয়ে ওকে করলেন আকর্ষণ। কিরিটিকে এক প্রকার বাধা দিয়ে এবারে শৈলেশই বলে ওঠে, সত্যি, আমাকে বললেন সব দেনা আমার তিনি শোধ করে দেবেন এবং নিয়মিত আমাকে টাকা উপায়ের ব্যবস্থাও করে দেবেন। আমার তখন ভীষণ দৈন্য অবস্থা, প্রায় উপবাসের জোগাড়। তার প্রস্তাবে রাজি না হওয়া ছাড়া আমার দ্বিতীয় পন্থা ছিল না। শুধু তাই নয়, যে মহাজনের কাছে বাবার সর্বস্ব বাধা পড়েছিল ইনিই তিনি। খেলার ছলে প্রত্যেককে নেশাগ্রস্ত করে সংকেতের সাহায্যে দানের পর দান আমরা জিতে চলতাম, আর দ্বিতীয়ত কফির সঙ্গে মদ অর্থাৎ জিনও চলত। আইসি, এবং টাকার বেলায় তোমার হতো মাত্র 1/3 শেয়ার। কিরিটি মৃদু হেসে বলে, হ্যাঁ, এবং যদি আমার না ভুল হয়ে থাকে তিনি পার্টি জোগাড় করে আনতেন, তেমন কি না? হ্যাঁ, না হলে তুমিই বলো কি করে ওইসব বড় বড় লোকদের সঙ্গে আমার যোগাযোগ ঘটতে পারে? খটখট করে দরজার কড়া নড়ে উঠল। আসুন সুব্রত, দরজাটা খুলে দাও। সুব্রত উঠে গিয়ে দরজা খুলে দিতে যিনি ঘরে এসে প্রবেশ করলেন তাকে দেখে সকলেই যুগপৎ বিস্মিত না হয়ে পারল না। মুখে মৃদু সাফল্যের হাসি। এই যে মিস্টার রায়, চিবিয়ে চিবিয়ে উনি বললেন। হঠাৎ পুলিশ সুপার মিস্টার চৌধুরী উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন, আপনাকে অ্যারেস্ট করলাম। হোয়াটস অল দিস? রাগ মিশ্রিত কণ্ঠে হরিরাম বললেন। আদালতে সেটার ব্যাখ্যা হবে মিস্টার, জবাব দিলেন মিস্টার চৌধুরী। কিন্তু কেন অ্যারেস্ট করছেন জানতে পারি কি? কণ্ঠস্বরে শ্লেষ। এই যে গ্রেপ্তারি পরোয়ানাটা পড়ে দেখুন, তাহলেই সব বুঝতে পারবে। সকলে উঠে এলো প্রসারিত কাগজটার দিকে। রামগড়ের কুমার বাহাদুর শ্রী হরিরামকে মাদকদ্রব্যের চোরা কারবার করবার জন্য গ্রেপ্তার করা হলো। কিরিটি সত্যি অতীব ধূর্ত। ব্রিজ খেলার ধার কাছ দিয়েও যায়নি, একেবারে সোজাসুজি মাদকদ্রব্যের চোরা কারবারের অভিযোগ। বজ্র আটুনি।